আমার মায়ের হাসি ফোনের স্পিকার দিয়ে নয়, সরাসরি আমার বুকে এসে বিঁধল। আরে হর্ষিতা, ড্রামা করিস না। তুই এমনিতেও কোন দুনিয়া ঘুরে বেড়াস, এত কেন কাঁপছিস? আমি আমার গুরুগ্রামের ছোট্ট 1 BHK ফ্ল্যাটের সোফার কোনায় বসেছিলাম। সামনে ল্যাপটপ খোলা ছিল, আর স্ক্রিনে যে লাইনটা জলজল করছিল সেটাই আমার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছিল। RS96 স্কাই লাক্সারি ক্রুজ প্যাকেজ, মুম্বাই পোর্ট। নিচে নাম ছিল আমার ছোট বোন ঋদ্ধিমার, আর পেমেন্ট মেথড আমার ICICI ক্রেডিট কার্ড। মা, এটা আমার কার্ড থেকে কি করে হলো? আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। আমার কণ্ঠস্বরের কম্পন যেন অন্য কারোর ছিল। কি করে মানে? মা এমনভাবে বললেন যেন আমি তাকে জিজ্ঞেস করেছি সূর্য কেন পূর্ব দিকে ওঠে। তুই তো নিজের কার্ড আমার ফোনে সেভ করিয়েছিলিস বিল ভরার জন্য। এখন ফ্যামিলিতে এত হিসেব নিকেশ কেন? আমি স্ক্রিন থেকে নজর সরিয়ে জানলার বাইরে তাকিয়ে থাকলাম। নিচে সোসাইটির গার্ডের বাঁশি, দূর থেকে আসা ট্রাফিকের আওয়াজ, সবকিছু স্বাভাবিক ছিল। শুধু আমার দুনিয়াটা হঠাৎ ওলটপালট হয়ে গিয়েছিল। মা, এটা প্রায় 10 লাখ টাকা। আমি শব্দগুলোকে ধীরে ধীরে বের করলাম, যেন ওগুলোও ভয় পাচ্ছিল। আর ক্রুজ 3 দিন পরেই। আপনারা না জিজ্ঞেস করেই। মা মাঝপথে কথা কেটে দিলেন। আর কি, ঋদ্ধিমার ডিভোর্স হয়েছে, ওর একটু আনন্দ দরকার। তুই তো সারাক্ষণ অফিস অফিস করিস। আমরা ভাবলাম ওর মন ভালো করার জন্য একটা ফ্যামিলি ট্রিপ হয়ে যাক। ফ্যামিলি ট্রিপ? আমার গলা শুকিয়ে এলো। তাহলে আমিও কি? ওখানে একটা ছোট বিরতি এলো। তারপর মায়ের সেই পুরনো প্র্যাকটিস করা টোন, যাতে আদর নেই বরং আদেশ থাকত। তুই যেতে পারবি না, তোর কাজ আছে। আর তাছাড়া তোর ঘোড়ার শখ কবে থেকে হলো? আমি হাসলাম না, কাঁদলামও না। শুধু সেই মুহূর্তে আমার কাছে পরিষ্কার হয়ে গেল যে আমি তাদের কাছে মেয়ে নই, একটা চলন্ত এটিএম মেশিন। মা, আমি ধীরে ধীরে বললাম, আপনি আমার কার্ড দিয়ে পেমেন্ট করেছেন। ওটিপি? মা একটা দীর্ঘশ্বাস ফেললেন। আরে ব্যাস কর, তোর কার্ডের অ্যাড অন কার্ড তো বাবার কাছেই আছে, আর ডিটেলস আমার ইমেলে আসে। তুই সব কথায় পুলিশ চোর কেন হয়ে যাস? আমার হাত নিজে থেকেই মুষ্টিবদ্ধ হয়ে গেল। অ্যাড অন কার্ড, এটাই তো। আমি কখনো খেয়ালই করিনি যে সেই কার্ডটা এমার্জেন্সি থেকে কবে রুটিন লাক্সারিতে পরিণত হয়ে গিয়েছিল। বাবা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। ওর কোমরে ব্যথা, ক্রুজ ওর জন্যেও ভালো হবে। মা এমনভাবে বললেন যেন ব্যথার ওষুধ আমার হাড় ভাঙা খাটুনির ইএমআইতেই পাওয়া যায়। আর শোন, টাকা পয়সার কথা বলিস না। তুই ফাইন্যান্সে আছিস, তোর তো বোঝা উচিত ফ্যামিলি একটা ইনভেস্টমেন্ট হয়। ওই একটা বাক্যের সাথে আমার ভেতরে কিছু বদলে গেল। রাগ নয়, তার থেকেও ঠান্ডা কিছু, যেন মস্তিষ্ক প্রথমবার হৃদয়কে পেছনে সরিয়ে দিল। ঠিক আছে মা, আমি খুব শান্তভাবে বললাম। আপনারা মন ভরে যান, এনজয়। ওপাশে আবার বিরতি। তিনি আমার লড়াই ছাড়া হ্যাঁ শোনার অভ্যস্ত ছিলেন না। হ্যাঁ, এই তো এখন বুঝেছিস। মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। গুড গার্ল। দেখ, ফ্যামিলিকে তো একসাথেই থাকতে হয়। হ্যাঁ, আমি ঠিক ততটাই হালকা আওয়াজে বললাম, একসাথেই থাকতে হয়। কল কেটে গেল, আর আমি অনেকক্ষণ সেভাবেই বসে থাকলাম, যেন কেউ আমার সামনে আয়না ধরেছে, যাতে সত্যিটা দেখা যাচ্ছে। এটা সেই সত্যি ছিল যা আমি বছরের পর বছর ধরে ঝগড়া বেড়ে যাবে ভেবে লুকিয়ে এসেছিলাম। আমার আসল বাড়ি নয়ডাতে ছিল। 3 বেডরুমের সেই বাড়ি, যা আমি 29 বছর বয়সে নিজের ক্ষমতায় কিনেছিলাম। সেই বাড়ি যেখানে আমি আমার হবু স্বামীর সাথে ছোট্ট একটা সংসার গড়ে তোলার স্বপ্ন দেখতাম। কিন্তু 4 বছর আগে বাবা কাঁদতে কাঁদতে কল করেছিলেন। মা, সব ডুবে গেল। রিটায়ারমেন্টের টাকা এক স্কিমে ফেসে গেছে। বাড়িতে লোন, আমরা রাস্তায় চলে আসব। সেদিন আমি 1 সেকেন্ডও থামিনি। আমি বলেছিলাম, আপনারা আমার বাড়িতে চলে আসুন যতক্ষণ না সব ঠিক হচ্ছে। মা তখনও সেই একই কথা বলেছিলেন। ব্যাস 6 মাস বা 1 বছর, তারপর আমরা বেরিয়ে যাব। আর তারপর 6 মাস বছরে পরিণত হলো, বছর অভ্যেসে পরিণত হলো, আর অভ্যেস অধিকারে। ধীরে ধীরে আমার বাড়ি আমার থাকল না। আমার স্টাডি টেবিল গ্যারেজে চলে গেল। আমার ড্রয়িং রুমে ঋদ্ধিমার ফ্রেম করা ছবি টাঙানো হলো, ওর প্রি ওয়েডিং শ্যুট থেকে শুরু করে হানিমুন পর্যন্ত। আমার হোম অফিস মায়ের পুজো ও ক্রাফট রুম হয়ে গেল। গেস্ট বেডরুম বাবার ম্যান কেভ। আর তারপর একদিন মা আমাকেই নিজের বাড়িতে গেস্ট বানিয়ে দিলেন। তুই তোর বয়ফ্রেন্ডকে এখানে আনবি না। তিনি এমনভাবে বললেন যেন আমি কোনো অপরাধ করছি। আমরা এখানে থাকি, আমাদের সম্মানেরও তো দাম আছে। আমি তখনও ঝুঁকে গিয়ে গুরুগ্রামে ভাড়ার 1 BHK নিয়ে নিয়েছিলাম, যাতে বাড়িতে শান্তি থাকে। শান্তি কার জন্য? তাদের জন্য, আমার জন্য নয়। আমার জন্য তো শুধু বিল ছিল,
ইএমআই, মেইনটেন্যান্স, বিদ্যুৎ, জল আর বিনিময়ে অপরাধবোধের কিস্তি। ঋদ্ধিমা সবসময় স্পেশাল ছিল, ছোটবেলা থেকেই। ওর মার্কস কম এলেও মা বলতেন, আমার মেয়েটা সেন্সিটিভ। আমার মার্কস ভালো হলেও মা বলতেন, ঠিক আছে, ফ্রিজে লাগিয়ে দে। আমি 12 ক্লাসে স্কলারশিপ জিতলাম, মা বললেন, ভালো। ওই দিনই ঋদ্ধিমা ডান্স কম্পিটিশনে পার্টিসিপেশন ট্রফি আনল। পুরো পাড়া মিষ্টি খাচ্ছিল। কলেজে আমি পার্ট টাইম কাজ করতাম, ঋদ্ধিমা ব্র্যান্ডেড ব্যাগ কিনত। আর যখন ওর বিয়ে ভাঙল, তার চিকিৎসা ছিল ক্রুজ, আমার টাকায়। সেই রাতে আমি ল্যাপটপে কার্ড স্টেটমেন্ট বারবার দেখতে থাকলাম। লাইন আইটেমের নিচে ছোট করে লেখা ছিল নন রিফান্ডেবল আফটার 24 আওয়ার্স, অর্থাৎ সেই টাকা ফেরত আনা সহজ নয়। আমার মনে প্রথম প্রবৃত্তি এলো যে ব্যাংককে কল করি, ফ্রড রিপোর্ট করি। কিন্তু সাথে সাথে দ্বিতীয় চিন্তা এলো, আমি যদি এসব করি তবে বাড়িতে তুফান উঠবে। মা কাঁদবেন, বাবা অসুস্থ হয়ে পড়বেন, আত্মীয়রা বলবে মেয়ে হয়ে মা বাবার ওপর কেস করে দিল। আর ঋদ্ধিমা ও ভিকটিম সেজে যাবে, দিদি আমার দুঃখে পাশে থাকল না। এটাই স্ক্রিপ্ট ছিল বছরের পর বছর ধরে চলা। কিন্তু এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। আমি এক ঢোক জল খেলাম। তারপর আমার ড্রয়ার থেকে একটা পুরনো কিচেন বের করলাম, যাতে আমার নয়ডার বাড়ির অতিরিক্ত চাবিটা থাকত। চাবিটা গায়েব ছিল। কবে? আমি মনেও করতে পারলাম না। মনে পড়ল গতবার যখন বাড়ি গিয়েছিলাম, মা বলেছিলেন, তোর চাবির কি দরকার, আমরা আছি না? আর আমি বরাবরের মতো ঠিক আছে বলে দিয়েছিলাম। আমার ভেতরের পরিষ্কার যুক্তি বলল, ওরা যদি আমার কার্ডকে নিজের ভেবে নয়, তবে কি ওরা আমার বাড়িকেও নিজের ভেবে নিয়েছে? ওই চিন্তাটাই আমাকে পরের পদক্ষেপের দিকে ঠেলে দিল। আমি আমার সিএ বন্ধু ফারহাকে কল করলাম। রাত 1:30 বাজে। ও যখন ফোন ধরল, ওর গলায় ঘুম ছিল, কিন্তু আমার RS-96-এর কথা শুনতেই ওর ঘুম উড়ে গেল। হর্ষিতা, এটা সরাসরি মিসইউজ। তুই এক্ষুনি কার্ড ব্লক কর, অ্যাড অন কার্ডও। আর একটা কথা, প্রপার্টির পেপার তোর কাছে আছে তো? আমি থেমে বললাম, না, পেপার বাড়িতে আছে, মা নীল ফাইলে রেখেছেন। ফারহার আওয়াজ শক্ত হয়ে গেল। নীল ফাইল? ওই ফাইল যাতে রেজিস্ট্রি, মিউটেশন, ইন্স্যুরেন্স সব আছে? হ্যাঁ, আমি বললাম। আমি কোনোদিন ভাবিনি। ফারহা ধীরে বলল, এটাই তো প্রবলেম। তুই ভাবিস না, আর ওরা তোর নামে সিদ্ধান্ত নেয়। ওই বাক্যটা আমার জন্য চড় থাপ্পড়ের মতো ছিল। ফারহা এগিয়ে বলল, কাল সকালে প্রথম কাজ একটা প্রপার্টি লয়ারের সাথে দেখা কর। আর কোনোভাবে যদি অরিজিনাল পেপার গায়েব থাকে, তবে প্যানিক করবি না। ব্যাস সেই হিসেবেই অ্যাকশন নিবি। আমি ফোন রাখলাম, আর প্রথমবার মনে হল আমি নিজের জীবনের স্টিয়ারিংয়ে হাত রাখছি। পরের দিন সকালে আমি অফিসে প্রথমবার সিক লিভ নিলাম। তারপর সোজা নয়ডায় গেলাম। সোসাইটি গেটের গার্ড আমাকে চিনত। আরে ম্যাডাম, আজ? সে হাসল। আমার হাসিটা ছিল নকল। হ্যাঁ, কিছু কাজ ছিল। আমি ওপরে গেলাম, ডোরবেল বাজালাম। মা দরজা খুলতেই মুখে সেই বিরক্তি ছিল যেন আমি একজন আগন্তুক। হঠাৎ করেই বললাম, মা, আমার ডকুমেন্টগুলো চাই, রেজিস্ট্রি পেপার সব। মা চোখ রাঙিয়ে বললেন, কি জন্য? ব্যাস চাই, কাল ব্যাংক স্টেটমেন্ট এসেছে। আমি শান্ত থাকলাম। মা একটু তাচ্ছিল্যের হাসি হাসলেন, যেন আমার সিরিয়াসনেস তার কাছে বাচ্চাদের মতো। আরে তুই সব কথাকে ইস্যু বানিয়ে দিস। তারপর তিনি ভেতর থেকে আওয়াজ দিলেন, মহেশজি, আপনার মেয়ে আবার ড্রামা নিয়ে এসেছে। বাবা সোফায় বসেছিলেন, টিভি চলছিল। তিনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি ওর জুনিয়র স্টাফ। কি হয়েছে? বাবা, আমি বললাম, আপনার কাছে আমার অ্যাড অন কার্ড আছে, আপনারা ক্রুজের পেমেন্ট করেছেন না বলে। বাবা ভ্রু কুচকে বললেন, আরে আমরা কি চুরি করছি নাকি? তুই তো আমাদেরই মেয়ে। আমি আপনার মেয়ে, আমি ধীরে বললাম। তার মানে কি আমার টাকা আপনার হয়ে যায়? মা সাথে সাথেই পাল্টা আক্রমণ করলেন, আমরা তোকে বড় করেছি। সেই একই লাইন, সেই একই অস্ত্র। এবার আমি তর্ক করলাম না, শুধু বললাম, নীল ফাইলটা দিন। মা রান্নাঘরের ওপরের শেলফের দিকে ইশারা করলেন, ওখানেই রাখা আছে। আমি শেলফ পর্যন্ত গেলাম। ফাইলটা পেলাম, কিন্তু ওজনটা অদ্ভুত ছিল, যেন কিছু একটা নেই। আমি ফাইল খুলে দেখলাম শুধু কিছু ফটোকপি আছে, অরিজিনাল রেজিস্ট্রি নেই। আমার আঙুলগুলো ঠান্ডা হয়ে গেল। অরিজিনাল কোথায়? আমি ধীরে জিজ্ঞেস করলাম। মায়ের মুখ এক মুহূর্তের জন্য বদলে গেল, বেশ এক মুহূর্ত। তারপর তিনি মিথ্যেটাকে স্বাভাবিক গলায় পড়ে নিলেন। আরে অরিজিনাল বাবা কোথাও সেফ জায়গায় রেখেছেন হয়তো। আমি বাবার দিকে তাকালাম। বাবা রিমোট টিপে টিভি মিউট করলেন। দেখ, অরিজিনাল বাড়িতে রাখা সেফ নয়,
তিনি লেকচার দেওয়ার টোনে বললেন, আমরা ব্যাংক লকারে রেখে দিয়েছি। কোন ব্যাংকে? আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম। মা মাঝখানে বললেন, এত জেরা করছিস কেন? তুই কি পুলিশ নাকি? মা, আমি একটা দীর্ঘশ্বাস নিলাম। আমার বাড়ি, আমার রেজিস্ট্রি, আমার ডিটেলস চাই। তখনই সামনের ঘর থেকে হাসির আওয়াজ এলো। ঋদ্ধিমা ওর সুটকেসের পাশে বসেছিল, নখ পালিশ করা। ফোনে কারোর সাথে বলছিল, হ্যাঁ রে, ক্রুজে স্কাই ডাইনিংও আছে। ও আমাকে দেখল, আর ওর চোখে সেই পুরনো অভ্যেসের শ্রেষ্ঠত্ব বোধ ফুটে উঠল। ও, দিদি এসে গেছে। শোনো, তুমি চিন্তা করো না, তুমি কাজ করো, আমরা একটু রিল্যাক্স করে আসি। তুমি তো এমনিতেও ঘুরে বেড়াতে পারো না। ওই মুহূর্তে আমার মনে হলো ওই লাইনটা, তুই ঘুরিস না, ব্যাস, কোনো মজা ছিল না। ওটা আমার জীবনের প্রিজন বা জেলখানা ছিল, যেখানে ওরা আমাকে বন্দি করে রেখেছিল যাতে আমি সব সময় অ্যাভেলেবল থাকি। আমি ফাইল বন্ধ করে ব্যাগে রাখছিলাম, এমন সময় আমার চোখে আরও একটা জিনিস পড়ল। ফাইলের ভেতরে একটা ছোট খাম, যাতে লেখা ছিল লোন টপ আপ ডকুমেন্টস। আমার মাথা ঘুরে গেল। এটা কি? আমি খামটা তুললাম। মা ওটা কেড়ে নেওয়ার চেষ্টা করলেন। আরে, ওসব পুরনো কাগজের ব্যাপার। আমি খামটা খুলে ফেললাম। ভেতরে প্রিন্টেড ফর্ম ছিল, আমার নামের উল্লেখ ছিল, আমার প্রপার্টির উল্লেখ ছিল, আর একটা জায়গায় সিগনেচার, যা আমার ছিল না, কিন্তু আমার নামে করা হয়েছিল। আমার কানে যেন অনেক আওয়াজ ভরে গেল। মা! আমার গলা প্রথমবার কাঁপল। এটা আমার নামে লোন! বাবা একদম কড়া হয়ে বললেন, তুই ভুল বুঝছিস। ঋদ্ধিমা হেসে ফেলল। দিদি, রিল্যাক্স, বড়রা বড় সিদ্ধান্ত নেয়। বড়রা? আমার টাকায়, আমার বাড়ি দিয়ে, আমার নামে? আমার আঙুলগুলো কাঁপছিল, কিন্তু আমার মাথায় সেই ঠান্ডা স্বচ্ছতা ফিরে এলো। আমি খামটা আবার ব্যাগে রাখলাম। ঠিক আছে, আমি খুব ধীরে বললাম, আমি বুঝে গেছি। মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, যেন আমাকে আবার হ্যাঁ বলানো গেছে। গুড, তিনি বললেন। আর দেখ, ক্রুজের টপিক এখানেই শেষ। ফ্যামিলির খুশিতে বাধা হয়ে দাঁড়াস না। আমি তাদের দিকে তাকালাম, তারপর জানলার নিচে আমার মেঝের টাইলসের দিকে তাকালাম। কিন্তু এখন ওই টাইলসগুলোকেও আমার পরোয়া মনে হচ্ছিল। আপনারা কবে বেরোচ্ছেন তাহলে? আমি জিজ্ঞেস করলাম। পরশু সকালে, ঋদ্ধিমা বলল। মুম্বাই ফ্লাইট, আর তারপর ক্রুজ। আমি মাথা নাড়লাম। ঠিক আছে। ব্যাস, এতটুকু বলে আমি বাইরে বেরিয়ে এলাম। লিফটে দাঁড়িয়ে আমার নিঃশ্বাস দ্রুত ছিল, কিন্তু চোখ শুকনো ছিল। বাইরে এসেই আমি ফারহাতে আবার কল করলাম। নীল ফাইলে অরিজিনাল রেজিস্ট্রি নেই, আর একটা লোন টপ আপের খাম আছে আমার নামে। ফারহা 1 সেকেন্ডও নষ্ট করল না। এখন আর সময় নেই হর্ষিতা, তুই আজই লয়ারের সাথে দেখা কর, আর প্রপার্টি সার্চ কর। ওরা যদি কিছু ফাইল করে থাকে, তবে তোকে তার আগেই পদক্ষেপ নিতে হবে। আমি আমার ল্যাপটপ ব্যাগটা শক্ত করে ধরলাম। গুরুগ্রামে ফেরার সময় ক্যাবের জানলা দিয়ে নয়ডার রাস্তাগুলো দেখছিলাম। ওই রাস্তাগুলোতেই একদিন আমি আমার স্বপ্ন নিয়ে হেঁটেছিলাম। এখন ওই রাস্তাতেই নিজের স্বপ্ন বাঁচানোর জন্যে আমাকে দৌড়তে হবে। বিকেল হতে হতে আমি একজন প্রপার্টি লয়ারের অফিসে বসেছিলাম। নাম ছিল অ্যাডভোকেট সংযোগিতা মেহরা। তিনি আমার পেপারগুলো দেখলেন, খামটা দেখলেন, আর কোনো ড্রামা ছাড়াই বললেন, সবচেয়ে আগে আমরা প্রপার্টি স্টেটাস ভেরিফাই করব। দ্বিতীয়ত, যদি আপনি সোল ওনার বা একমাত্র মালিক হন, তবে দখল আর বিক্রি আপনার নিয়ন্ত্রণে আছে, কিন্তু আপনাকে স্মার্ট আর লিগালি ক্লিন মুভ করতে হবে। তৃতীয়ত, আপনার বাবা মা এখানে ভাড়াকে নন, কিন্তু লাইসেন্সির মতো দখল করে আছেন। এর মানে আপনাকে প্রপার নোটিস আর ডকুমেন্টেশন রাখতে হবে। তিনি আমার চোখের দিকে তাকালেন। আপনি যদি ইমোশনালি দুর্বল হন, তবে ওরা জিতবে। আপনি যদি ক্লিয়ার থাকেন, তবে আপনি বেঁচে যাবেন। আমি ব্যাস এতটুকুই বলতে পারলাম, আমি ক্লিয়ার। বাড়ি ফিরে আমি কার্ড ইমিডিয়েটলি ব্লক করলাম, অ্যাড অন কার্ড ক্যান্সেল করালাম, ব্যাংক কমপ্লেইন রেজিস্টার করলাম। তারপর আমি রিয়েল এস্টেট এজেন্ট দিব্যা কাপুরের সাথে যোগাযোগ করলাম। নয়ডা মার্কেটে দ্রুত কাজের জন্য ও খুব বিখ্যাত। ও ফোনে বলল, ম্যাম, যদি প্রপার্টি ক্লিন থাকে তবে ইনভেস্টর ক্যাশ দিয়ে তাড়াতাড়ি ক্লোজ করে দেবে, কিন্তু অকিউপাইড আছে তো? আমি 1 সেকেন্ড থামলাম। হ্যাঁ, আমি বললাম, কিন্তু কিছুদিনের জন্য বাড়ি খালি হয়ে যাবে। সেদিন রাতে আমার মায়ের টেক্সট এলো। শিপের কেবিনের ফটো নয়, বরং ফ্লাইট টিকেটে স্ক্রিনশট। দেখ, বোর্ডিং পাস রেডি, আর শোন, কার্ডের লিমিট বাড়িয়ে দিস, শপিং করতে হবে। আমার আঙুল স্ক্রিনের ওপর থমকে থাকল। পুরনো হর্ষিতার রিফ্লেক্স ছিল রিপ্লাই করি, বোঝাই, ঝগড়া করি, গিল্ট ফিল করি। কিন্তু নতুন হর্ষিতা ব্যাস একটা কাজ করল,
স্ক্রিনশটটা মিউট করল আর ল্যাপটপ খুলল। দিব্যাকে মেসেজ করল, লিস্টিং কাল সকালে লাইভ করে দাও। তারপর অ্যাডভোকেট সংয়োজিতাকে মেসেজ করল, নোটিশ ড্রাফট করে দিন। আর ফারহাকে, ব্যাংক কমপ্লেন্ট ফাইল্ড, নেক্সট স্টেপ। ফারহার রিপ্লাই এলো, এখন নিঃশ্বাস হারাস না, এখন ব্যাস এক্সিকিউট কর। আমি রাতে ঘুমালাম না। আমি বিছানায় শুয়ে সিলিং ফ্যানের আওয়াজে নিজের জীবনের গত ৩৩ বছর শুনতে থাকলাম। প্রতিবার আমি ঝুঁকেছি, প্রতিবার আমি চুপ থেকেছি, প্রতিবার আমি ভেবেছি ব্যাস ফ্যামিলি তো। আর এখন ফ্যামিলি আমার নামে পেপার চালাচ্ছে। আমার মায়ের কাছে এটা নর্মাল ছিল, আমার বোনের কাছে এটা অধিকার ছিল, আমার জন্য এটা ছিল শেষ। সকাল 6:30টায় দিব্যার কল এলো, ম্যাম, ফটো আর ভিডিও রেডি, লিস্টিং আজ সকাল 10টায় লাইভ করে দেব, মার্কেট ভালো আছে, কুইক অফার চলে আসবে। আমি ঠিক আছে বললাম, আর ওই ঠিক আছেতে প্রথমবার আমার গলায় ভয় ছিল না। 9টার সময় মায়ের কল এলো, আমরা এয়ারপোর্টে যাচ্ছি। তিনি খুশি হয়ে বললেন, আশীর্বাদ কর। আমি জানলার পাশে দাঁড়িয়ে নিচে গাড়ির আওয়াজ শুনলাম। আশীর্বাদ। আমি ধীরে বললাম, এনজয় করুন। মা খুশি হলেন, দেখলি তো আমার মেয়েটা খুব সমাজদার। আমি কল কেটে দিলাম। 10টার সময় দিব্যার মেসেজ এলো, প্রপার্টি লাইভ। আর ঠিক সেই মুহূর্তে আমার ফোনে ব্যাংক থেকে একটা আলাদা নোটিফিকেশন চমকে উঠল, রিকোয়েস্ট রিসিভড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন রিলেটেড টু প্রপার্টি লিঙ্কড অ্যাপ্লিকেশন। আমার হাত থমকে গেল, আমার নিঃশ্বাস আটকে গেল। অর্থাৎ ওই খামটা শুধু কাগজ ছিল না, কিছু একটা প্রসেসে ছিল। সময় সত্যি কম ছিল, আর আমার বাবা মা তখন মুম্বাইয়ের পথে ছিলেন, আমার টাকায় লাক্সারি ক্রুজের জন্য। আমি ফোনটা শক্ত করে ধরলাম আর নিজেকে শুধু একটা কথা বললাম, এখন হয় আমি নিজের বাড়ি বাঁচাবো, অথবা এরা আমার নাম দিয়ে আমার পুরো জীবনটা বেঁচে দেবে। আমি ব্যাংকের ওই নোটিফিকেশন আবার খুললাম। ওই ঠান্ডা মেশিনের মতো লাইন, প্রপার্টি লিঙ্কড অ্যাপ্লিকেশন রিলেটেড ভেরিফিকেশন। ওই একটা বাক্য আমার মেরুদণ্ডে বরফ ঢেলে দিল। মানে শুধু ক্রুজের টাকাই নয়, ওরা আমার বাড়িকে বন্ধক রেখে অন্য কিছুও শুরু করে দিয়েছিল। আর ওরা এখন এয়ারপোর্টের পথে ছিল হাসতে হাসতে, যেন আমার জীবনটা কোনো ডিসকাউন্ট কুপন। আমি ওই মুহূর্তেই অ্যাডভোকেট সংযোগিতাকে কল করলাম। তিনি দুবার রিং হতেই ধরলেন। আপনি লিস্টিং লাইভ করে দিয়েছেন? হ্যাঁ, আমি বললাম, কিন্তু এখন ব্যাংক থেকে ভেরিফিকেশন এসেছে, প্রপার্টি লিঙ্কড অ্যাপ্লিকেশন। ওপাশ থেকে ওর গলায় কঠোরতা আর স্পষ্টতা ছিল। ঠিক আছে, আমরা দুটো কাজ প্যারালালি করব। 1, প্রপার্টি লিগ্যাল স্টেটাস চেক, সাব রেজিস্ট্রার লেভেল প্লাস ব্যাংক লিন সার্চ। 2, আপনি বায়ারদের ক্লিন ডকুমেন্টেশন দেখানো ছাড়া অ্যাডভান্স নেবেন না। আর 3, ফ্যামিলি ড্রামা থেকে দূরে থাকুন, এভিডেন্স বাঁচান, কল রেকর্ডিং, স্ক্রিনশট, স্টেটমেন্ট, সব। আমি হ্যাঁ বলছিলাম, কিন্তু আমার মস্তিষ্ক দ্রুত দৌড়াচ্ছিল। আমি জানতাম, আজ যদি আমি ইমোশনাল হই, তবে কাল আমার কাছে কিছুই অবশিষ্ট থাকবে না। আমি ফারহাকেও কল করলাম। ও সরাসরি জিজ্ঞেস করল, লোন টপ আপ ফর্মে কী লেখা আছে, কোন ব্যাংক? ফর্মে ব্যাংকের লোগো স্পষ্ট নয়, কিন্তু খামের কোনায় ব্রাঞ্চ কোডের মতো কিছু আছে। আমি বললাম, আর সিগনেচারটা আমার নয়। ফারহা একটা লম্বা নিঃশ্বাস নিল। হর্ষিতা, এটা ক্লাসিক প্যাটার্ন। বাড়িতে থাকা মানুষরা ফ্যামিলির ফায়দা তুলে পেপারওয়ার্ক এগিয়ে নিয়ে যায়। তবে একটা ভালো কথা আছে, যদি সিগনেচার জাল হয়ে থাকে তবে ওদের জন্য ঝুঁকি বড়। তুই ডোরস না, ব্যাস সঠিক পদক্ষেপ নে। প্রথম, প্রপার্টি লিন চেক, দ্বিতীয়, কার্ড ডিসপিউট, আর তৃতীয়, সেল প্রসেস ক্লিন ও ফাস্ট। ফাস্ট? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ফারহা বলল, কারণ ওরা ক্রুজ থেকে ফিরে এসে তোর মাথা আবার ঘোরানোর চেষ্টা করবে। এই উইন্ডোটা এখন খোলা আছে, এই উইন্ডোতেই কাজ কর। আমি ফোন রাখলাম আর নিজের অ্যাপার্টমেন্টের পর্দাটা একটু সরিয়ে বাইরে তাকালাম। হালকা কুয়াশা ছিল, জানুয়ারির ঠান্ডা হাওয়া। নিচে লোক জগিং করছিল, যেন পৃথিবীতে কোনো ধোঁকা নেই। আমি মনে মনে একটা বাক্য আওড়ালাম, এখন আমি আর তর্ক করব না, এখন আমি শুধু মুভ করব। ঠিক 10:30টায় দিব্যা কাপুরের কল এলো, যেন আমার হৃৎস্পন্দনকে শিডিউলে ফেলে দিয়েছে। ম্যাম, লিস্টিংয়ের রেসপন্স ভালো। দুজন সিরিয়াস ইনভেস্টর আছে, একজন নয়ডার লোকাল আর একজন দিল্লির। আপনার 3 BHK ফ্ল্যাটের লোকেশন স্ট্রং, রেন্ট পোটেনশিয়ালও আছে। কিন্তু একটা কথা, অকিউপাইড তো? বায়ার লোক বলবে দখল কবে পাওয়া যাবে? আমি গলা স্থির রাখলাম, দখল 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। 1 সপ্তাহ? দিব্যা একটু অবাক হয়ে বলল, ম্যাম, ফ্যামিলি থাকছে তো? ফ্যামিলি ট্রাভেলে আছে। আমি ব্যাস এতটুকুই বললাম, আর পেপারওয়ার্ক আমার কাছে আছে। দিব্যা টোন বদলে ফেলল, পুরো বিজনেস মোড। ঠিক আছে, তাহলে আজ বিকেলে সাইট ভিজিট রাখছি, আপনি আসতে পারবেন? হ্যাঁ, আমি বললাম, আমি নিজেই আসব। দুপুর পর্যন্ত আমার ফোনে মেসেজ আসতেই থাকল,
ম্যাম প্রাইস নেগোশিয়েবল, ম্যাম ভিজিট পসিবল, ম্যাম রেজিস্ট্রি টাইম। আমার প্রথমবার মনে হলো আমি নিজের বাড়িকে প্রপার্টি বানিয়ে দিয়েছি। আর অদ্ভুত বিষয় হলো কোনো অপরাধবোধ এলো না। দুঃখ ছিল, কিন্তু অপরাধবোধ নয়। কারণ অপরাধবোধ তখনই আসে যখন আপনি কিছু ভুল করেন, আর আমি কিছু ভুল করিনি। বিকেল 4:45টার সময় আইসিআইসিআই ডিসপিউট টিমের কল এলো। ম্যাম, আপনি বলছেন ট্রানজ্যাকশন আনঅথরাইজড, কিন্তু ট্রানজ্যাকশন আপনার সেভ করা কার্ড থেকেই হয়েছে। ওটিপি সাধারণত লাগে না ইন্টারন্যাশনাল মার্চেন্ট বা টোকেনাইজড মার্চেন্টের ক্ষেত্রে। আপনার অ্যাকাউন্টে অ্যাড অন কার্ড লিঙ্কড আছে, আর স্টেটমেন্ট আপনার ফ্যামিলি ইমেলেও ফরওয়ার্ডেড হতে পারে। ও খুব শান্তভাবে বলল, যেন এটা খুব সাধারণ বিষয়। আমি ঠিক তেমনই শান্তভাবে বললাম, এই ট্রানজ্যাকশন আমার সম্মতি ছাড়া হয়েছে। আমার কাছে কল রেকর্ডিং আছে, যেখানে আমার মা মেনে নিয়েছেন যে তিনি না বলে পেমেন্ট করেছেন। অ্যাড অন কার্ড মিসইউজ হয়েছে, আমি লিখিত অভিযোগ আর এফআইআর করার অপশনও দেখছি। ওপাশে একটু নীরবতা এলো, তারপর কথা আরও ফর্মাল হয়ে গেল। আমরা এটাকে ডিসপিউটেড হিসাবে মার্ক করছি। দয়া করে 24 ঘন্টার মধ্যে আপনার স্টেটমেন্ট আর এভিডেন্স জমা দিন। আমি এখনই পাঠাচ্ছি, আমি বললাম। কল কাটতেই আমি স্ক্রিনশট, কল লগ, স্টেটমেন্টের পিডিএফ একটা ফোল্ডারে রাখলাম। ফোল্ডারটার নাম দিলাম এভিডেন্স। ওই নামটা আমার নিজের জন্য ছিল। বিকেল 5:40 আমি 9টায় পৌঁছালাম। সেই একই সোসাইটি গেট, একই গার্ড, একই লিফট। কিন্তু এবার আমি গেস্ট ছিলাম না, আমি ওনার ছিলাম, অন্তত কাগজে কলমে। আর এখন আমাকে মালিকের মতোই চলতে হতো। দিব্যা লবিতেই মিলে গেল। ম্যাম, বায়াররা এসেই পড়বে, আপনি টেনশন নেবেন না, ব্যাস কনফিডেন্ট থাকুন। আমি হাসলাম না। কনফিডেন্স আমার জন্য এই মুহূর্তে কোনো ইমোশন ছিল না, ওটা ছিল একটা ডিসিশন। আমি দরজার সামনে পৌঁছালাম। আমার কাছে চাবি ছিল না, কিন্তু এবার আমার সেই অসহায়তা লাগছিল না যা আগে লাগত। আমি সোসাইটি ম্যানেজমেন্টকে আগেই ইনফর্ম করেছিলাম যে আমি ওনার আর আমার আর্জেন্ট অ্যাক্সেস চাই। একজন বয়স্ক সেক্রেটারি নিচে এলেন। তিনি মাস্টার কি দিয়ে দরজা খুলিয়ে দিলেন। দরজা খুলতেই সেই চেনা গন্ধ, আগরবাতি, রান্নাঘরের তেল আর ঋদ্ধিমার কড়া পারফিউম। আমার বাড়ি এখনও তাদের ছিল, কিন্তু কয়েক ঘন্টার জন্য। আমি ভেতরে গেলাম, জুতো খুললাম না। এই ছোট অভ্যাসটাও আমার ভেতরের একটা বাউন্ডারি ছিল। লিভিং রুমের ঋদ্ধিমার সুটকেসগুলো কোনায় পড়েছিল, ট্র্যাভেল ট্যাগ লাগানো। দেওয়ালে আমার ফটোর ফ্রেমগুলো সরানো ছিল, সেখানে ফ্যামিলি কোলাজ। রান্নাঘরে আমার কফি মেশিনের ওপর কেউ একটা স্টিকি নোট লাগিয়েছিল, ডু নট টাচ। আমি ওই নোটটা দেখলাম আর ভেতরে হাসি পেল না। আমার ভেতরে একটা ঠান্ডা শান্তি এলো। এটাই তো ছিল, আমারই বাড়িতে ডু নট টাচ। এবার সময় ছিল আমিও একটা নোট লাগিয়ে দিই, কিন্তু পুরো বাড়ির ওপর। দিব্যা বায়ারদের ভেতরে ডাকল। প্রথম বায়ার দিল্লির ইনভেস্টর, মধ্য 40-এর বয়স, কড়কড়ে শার্ট আর প্র্যাকটিক্যাল চোখ। দ্বিতীয় নয়ডার লোকাল, 30-এর কোঠায় বয়স, খুব এনার্জেটিক, ফোনে ভিডিও বানাচ্ছিল। দিব্যা আলাপ করিয়ে দিল, ইনি ওনার মিস হর্ষিতা। নয়ডার বায়ার একটু অবাক হয়ে বলল, বাট ফ্যামিলি? আমি ওর দিকে তাকালাম আর সরাসরি বললাম, মাই পেরেন্টস আর স্টেইং টেম্পোরারি, প্রপার্টি ইজ ইন মাই নেম, অল ডকুমেন্টস অ্যাভেলেবল। ইনভেস্টর কুইক স্ক্যান করল, লোন, এনি লিন, এনি ব্যাঙ্ক হোল্ড। আমার বুক 1 সেকেন্ডের জন্য কেঁপে উঠল। আমি শান্তভাবে বললাম, ডিউ ডিলিজেন্স উইল বি প্রোভাইডেড, নো রেজিস্টার্ড লিন টু মাই নলেজ, বাট ইউ উইল ডু ইয়োর ভেরিফিকেশন অ্যান্ড উই উইল প্রসিড অনলি উইথ ক্লিন ডকুমেন্টেশন। এই লাইনটা আমি সংযোগিতার থেকে মুখস্থ করেছিলাম। ইনভেস্টর মাথা নাড়ল, ফের। ওরা ঘরগুলো দেখতে লাগলো, আমি পেছনে পেছনে গেলাম। মাস্টার বেডরুমে মায়ের স্যুট ব্যাগ রাখা ছিল। ড্রেসিং টেবিলে আমার মায়ের গয়নার বক্স খোলা ছিল। ওয়ার্ড্রোবে আমার কাপড় ছিল না, তার বদলে তাদের কাপড় ছিল। আমার ঘর আমার সামনেই ছিল, কিন্তু ওটা আমার ছিল না। ইনভেস্টর বারান্দা থেকে ভিউ দেখল, গুড ভেন্টিলেশন। নয়টার বায়ার বলল, লোকেশন বেস্ট, মেট্রো কাছেই, রেন্টাল ডিমান্ড স্ট্রং। দিব্যা রেট বলল, নেগোসিয়েশন শুরু হলো। আমি ভেতর থেকে পাথর হয়েছিলাম, বাইরে থেকে স্থির। আধ ঘন্টার মধ্যে ফার্স্ট অফার এলো। যাচিয়েছিলাম তার থেকে একটু কম, কিন্তু ক্যাশ কম্পোনেন্ট স্ট্রং ছিল। দিব্যা আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করল, পুশ? আমি ওকে খুব হালকা করে মাথা নেড়ে সায় দিলাম। উই ক্যান ক্লোজ ফাস্ট, দিব্যা বলল। ইনভেস্টর বলল, পজেশন 1 উইক, বাট অনলি ভ্যাকেন্ট, ইউ গ্যারেন্টি? আমি প্রথমবার শব্দ দিয়ে বললাম, ইয়েস, ইট উইল বি ভ্যাকেন্ট। আমি গ্যারেন্টি কোনো অলৌকিক ঘটনায় দিইনি, আমি গ্যারেন্টি দিয়েছিলাম আমার অ্যাকশনের ওপর। বায়াররা চলে গেল। দিব্যা লবিতে আমার হাতে 1 বোতল জল দিল। ম্যাম, আমাদের কাছে স্ট্রং ডিল আছে, কাল সকালে টোকেন অ্যামাউন্ট, কিন্তু দয়া করে অকিউপাইড সিচুয়েশন ক্লিয়ার করুন। বায়াররা ঝামেলার কেস নেয় না। ঝামেলা হবে না, আমি বললাম। দিব্যা একটু ভয়ে জিজ্ঞেস করল, ফ্যামিলি ক্রিয়েট সিন? আমি 1 সেকেন্ড থামলাম, তারপর বললাম, সিন হবে না, আমি ম্যানেজ করে নেব। ওই সময় আমার ফোনে মায়ের একটা ভয়েস নোট এলো। আমি শোনার সাহস পেলাম না, কিন্তু নোটিফিকেশন প্রিভিউতে লেখা ছিল, এয়ারপোর্ট পৌঁছে গেছি, শপিং লিস্ট পাঠাচ্ছি। আমি ফোনটা পকেটে রেখে দিলাম। সেই রাতে আমি বাড়ি গেলাম না, আমি গুরুগ্রামে ফিরেও গেলাম না। আমি সোজা অ্যাডভোকেট সংযোগিতার অফিসে পৌঁছালাম।
হ্যাঁ, রাতেই। তিনি আমাকে ইমার্জেন্সি স্লট দিয়েছিলেন। ওর কেবিনে একটা ছোট টেবিল ল্যাম্প জ্বলছিল। তিনি আমাকে বসিয়ে বললেন, ডকুমেন্টস দেখান। আমি নীল ফাইল, খামের ফটোগুলো, লিস্টিং ডিটেলস আর বায়ার অফার সব রাখলাম। সংযোগিতা পেজগুলো উল্টে দেখলেন, তারপর পেন দিয়ে কিছু পয়েন্ট সার্কেল করলেন। শুনুন মন দিয়ে, তিনি বললেন, আপনার কেসটা ইমোশনাল নয়, এটা প্রপার্টি প্লাস ফিনান্সিয়াল অ্যাবিউজ। যদি লোন অ্যাপ্লিকেশন কোথাও সাবমিট হয়ে থাকে, তবে আমাদের ব্যাংক আর রেজিস্ট্রার দুদিকেই চেক করতে হবে। তবে সেল পসিবল যদি প্রপার্টি ক্লিন থাকে। আমরা কাল সকালে একটা প্রপার্টি সার্চ করাচ্ছি, আর এখনই আমরা বাবা মাকে লিগ্যাল নোটিস পাঠাচ্ছি। লাইসেন্স টার্মিনেটেড, পজেশন টু বি হ্যান্ডেড ওভার বাই আ ডেট। আমার গলায় কিছু একটা আটকে এটালো। নোটিস? হ্যাঁ, তিনি বললেন, নোটিস সিভিল, এফআইআর আলাদা। এফআইআর এখন আপনাকে ঠিক করতে হবে, কিন্তু নোটিস জরুরি, যাতে বলা কথাগুলো পেপারের উপর থাকে। আরেকটা কথা, আপনি ফিজিক্যালি ফোর্স করবেন না। লক চেঞ্জ আর পজেশন বায়ারদের সাথেই লিগালি হবে। আপনি শুধু টাইমলাইন টাইট রাখবেন। আমি ধীরে জিজ্ঞেস করলাম, যদি ওরা ফিরে এসে ড্রামা করে? সংযোগিতা দ্বিধাহীনভাবে বললেন, ড্রামা তো করবেই, বাট ড্রামা ডাজ নট বিট ডকুমেন্ট। ওই বাক্যটা আমাকে যেন অক্সিজেন দিল। রাত 11:30টায় আমি ফাইনালি আমার গুরুগ্রাম অ্যাপার্টমেন্টে পৌঁছলাম। শরীরের ওপর ক্লান্তি ছিল, কিন্তু চোখের ঘুম ছিল না। আমি বিছানায় বসে ল্যাপটপ খুললাম আর ডিসপিউট ইমেল পাঠালাম ব্যাংকে। এভিডেন্স অ্যাটাচড, স্টেটমেন্ট, স্ক্রিনশট, কল লগ। তারপর আমি একটা আলাদা ইমেল তৈরি করলাম বায়ারের জন্য। বেসিক ডকুমেন্টেশন লিস্ট, সেল ডিড, রেজিস্ট্রি কপি, প্রপার্টি ট্যাক্স রিসিভড, সোসাইটি এনওসি প্রসেস। আমি নিজের ভেতরের আতঙ্ককে কাজে বদলে দিলাম। এটাই ছিল আমার বাঁচার উপায়। পরের দিন সকাল 7:15 ফারহার কল এলো। প্রপার্টি সার্চ রিকোয়েস্ট ফেলে দিয়েছি, সংযোগিতা করে দিয়েছে। হ্যাঁ, আমি বললাম, রেজাল্ট আজ দুপুর পর্যন্ত। ফারহা বলল, হ্যাঁ, তুই স্ট্রং থাকিস, কিন্তু নিজের মনে তিক্ততা পুষে রাখিস না। বাউন্ডারি রাখা মানে ঘৃণা করা নয়। ওর বাক্যটা নরম হলেও খুব পয়েন্টেড ছিল। আমার মনে পড়ল, আমি নিজের ভেতরের রাগটাকে জ্বালানি বানাচ্ছিলাম, কিন্তু যদি সেই জ্বালানি আমাতেই পুড়িয়ে দেয়, তবে আমিও তো ওদের মতোই হয়ে যাব। আমি শুধু বললাম, আমি ঘৃণা রাখছি না, আমি শুধু নিজেকে বাঁচাচ্ছি। 10:20 দিব্যা মেসেজ করল, বায়ার টোকেনের জন্য রেডি। আমি ওকে লিখলাম। 11টায় সংযোগিতার জুনিয়র অফিস থেকে কল এলো, ম্যাম, প্রিলিমিনারি সার্চ ওকে, কিন্তু একটা বিষয় আছে। আপনার প্রপার্টি ফাইলে একটা পেন্ডিং ইনকোয়ারি নোট আছে। ওটা কোনো রেজিস্টার্ড লিন নয়, কিন্তু ভেরিফিকেশনের জন্য একটা নোট। আমার হৃৎপিণ্ড সজোরে ধাক্কা মারল। ভেরিফিকেশন নোট কিসের? আমরা খুঁজে বের করছি। এটা লোন অ্যাপ্লিকেশন বা ডকুমেন্ট রিকোয়েস্টের সাথে যুক্ত হতে পারে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, তাড়াতাড়ি খুঁজে বের করো। সেই দুপুরে আমি আবার 9টায় পৌঁছলাম। সোসাইটি অফিসে বসে আমি প্রপার্টি ট্যাক্স রিসিপ্টগুলো বের করলাম। পুরনো বিল, ইএমআই স্টেটমেন্ট, আমার নামের সব ডকুমেন্ট। ম্যানেজার জিজ্ঞেস করলেন, ম্যাম, সব ঠিক আছে তো? আমি হেসে বললাম, হ্যাঁ, ব্যাস পেপার ওয়ার্ক আপডেট করছি। ভেতর থেকে আমি জানতাম, যে মানুষগুলো জীবনে আমার জন্য সবচেয়ে নিরাপদ হওয়া উচিত ছিল, তারাই আমার পেপারওয়ার্ককে অস্ত্র বানিয়ে ফেলেছিল। বিকেলে বায়ারের সাথে টোকেন মিটিং হলো। দিব্যা সব ফর্ম্যালিটি করালো। বায়ার চেকে নয়, বরং এনইএফটি করল, আর এগ্রিমেন্টে লিখল, পজেশন উইদিন 7 ডেজ। আমি সই করার সময় থামলাম। আমার হাতে পেন ছিল, আর মাথায় আমার মায়ের মুখ। তারপর আমার সামনে ল্যাপটপ স্ক্রিনে RS96 স্কাই হাউসের সেই লাইনটা ভেসে এলো। আমি সই করে দিলাম। ওই সই করার সাথে সাথে আমি নিজের কাছে একটা নীরব প্রতিজ্ঞা করলাম, এখন আমি আর পিছিয়ে আসব না। মিটিং শেষ হতেই সংযোগিতা আমাকে নোটিসের ড্রাফট পাঠালেন। নোটিসের ভাষা খুব ঠান্ডা ছিল। ইউ আর হিয়ার বাই কল্ড আপন টু ভ্যাকেট। ওটা পড়তে গিয়ে আমি নিজের ভেতরে একটা অদ্ভুত শোক অনুভব করলাম। এরা সেই মানুষ যাদের আমি কোনোদিন পুজো করতাম, মা বাবা, আর এখন আমি তাদের বাড়ি ছাড়ার নোটিস দিচ্ছি। কিন্তু তারপর আমার মনে পড়ল, তারাও তো আমাকে আমারই বাড়িতে গেস্ট বানিয়ে দিয়েছিল। তারাও তো আমাকে না জিজ্ঞেস করেই গুরুগ্রামের 1 BHKতে পাঠাতে বাধ্য করেছিল। তফাৎ শুধু এটাই ছিল যে তখন আমার কাছে লয়ার ছিল না, আর এখন আছে। আমি নোটিস অ্যাপ্রুভ করলাম। সংযোগিতা বললেন, কুরিয়ার এবং ইমেল দুটো মাধ্যমেই পাঠাবো, ডেলিভারির প্রমাণ জরুরি। সেই রাত 8:10 আমার বোনের কল এলো, প্রথমবার সরাসরি। ব্যাকগ্রাউন্ডে এয়ারপোর্ট অ্যানাউন্সমেন্ট আর ভিড়ের শব্দ। দিদি, ওর আওয়াজ খুব মিষ্টি ছিল, বিপজ্জনকভাবে মিষ্টি। মম্মি বলছে, তুমি রেগে আছো, তুমি কার্ড ব্লক করনি তো? আমি 1 সেকেন্ড চোখ বন্ধ করলাম। ও সাথে সাথেই যোগ করল, দেখো, আমরা ক্রুজে ইন্টারনেট পাবো না, আমাদের শপিং করতে হবে, অনবোর্ড চার্জেস থাকে, তুমি ব্যাস লিমিট বাড়িয়ে দিও। আর এমনিতেও তুমি কি সব টাকা নিয়ে মরে যাবে? ও হাসল, যেন ও খুব বুদ্ধিদীপ্ত কোনো জোকস বলেছে। আমার হাত কাঁপতে লাগল, কিন্তু আমি নিজের আওয়াজ স্থির রাখলাম। ঋদ্ধিমা, আমি ধীরে বললাম, তুমি জানো তো এটা আমার কার্ড, আমার টাকা? আরে দিদি,
ও বিরক্ত হয়ে বলল, এত সিরিয়াস হয়েও না। মম্মি বলেছিল তুমি বুঝদার, তুমি সবসময় দায়িত্বশীল থেকেছ। দায়িত্বশীল, ওই শব্দটা আমার গলায় দড়ির মতো চেপে বসল। আমি জানলার বাইরে একবার তাকিয়ে বললাম, হ্যাঁ, আমি দায়িত্বশীল, সেই জন্যই তো এখন সবকিছু ঠিক করছি। মানে? ও জিজ্ঞেস করল। আমি শব্দগুলো খুব সাবধানে বাছলাম। মানে, এখন থেকে আমার নামে আমার অনুমতি ছাড়া কোনো কিছু হবে না। ওপাশে নিস্তব্ধতা। তারপরও একটা নকল হাসি দিয়ে বলল, দিদি তুমি ভয় দেখানোর চেষ্টা করছো? ঠিক আছে, ফিরে এসে কথা বলবো। অবশ্যই, আমি বললাম। কল কেটে গেল, আর ওই মুহূর্তে আমি বুঝতে পারলাম ওদের এখনও আইডিয়া নেই যে আমি কত দূর পৌঁছে গিয়েছি। পরের 3 দিন আমার জন্য স্প্রিন্ট রেসের মতো ছিল। বায়ারের লোন ভেরিফিকেশন, প্রপার্টি ফাইল ইনকোয়ারি, সোসাইটি এনওসি, পুলিশ ভেরিফিকেশন, বেশিরভাগ সোসাইটি এখন এটা চায়, কুরিয়ার প্রুফ, ব্যাংক ডিসপিউট ফলো আপ। প্রতিটা পদক্ষেপে আমি শুধু একটা কাজ করতে থাকলাম, কাগজকে মজবুত বানালাম, যাতে আবেগ আমাকে দুর্বল না করে দেয়। চতুর্থ দিনে দিব্যা বলল, ম্যাম, বায়ার তাড়াতাড়ি দখল চাইছে, কোনো আপডেট? আমি বললাম, ফ্যামিলি এখনও ট্র্যাভেল করছে, আমরা আইনিভাবে এগোবো। ওই দিনই সংযোগিতার কল এলো, নোটিস ডেলিভার্ড, আপনার মা এটা রিসিভ করেছেন। আমি ওকে বললাম, কিন্তু আমার ভেতরে একটা ঢিউ বয়ে গেল। নোটিস পরেই মা কি করবেন? কাঁদবেন, চিৎকার করবেন, আর তারপর লোকে কি বলবে অস্ত্রটা তুলবেন। বিকেল 6:40 মায়ের কল এলো। আমি ধরলাম। উপাস থেকে চিৎকার এলো না, প্রথমে একদম চুপ, তারপর মায়ের আওয়াজ, খুব ধীর, খুব কন্ট্রোলড, যেন তিনি নিজের রাগকে চিবিয়ে চিবিয়ে কথা বলছেন। হর্ষিতা, এই লিগ্যাল নোটিসটা কি? আমি একটা বড় নিঃশ্বাস নিলাম। মাম্মি, আপনারা আমার কার্ড থেকে না বলে পেমেন্ট করেছেন। আমার পেপারের মধ্যে লোন অ্যাপ্লিকেশনের খাম ছিল, অরিজিনাল রেজিস্ট্রি গায়েব। আমি লয়ারের পরামর্শ নিয়েছি, এখন বাউন্ডারি কাগজের ওপর হবে। মা হঠাৎ সুর বদলে ফেললেন, তুই আমাদের বেইজ্জত করছিস? আমি কাউকে বেইজ্জত করছি না, আমি বললাম, আমি নিজেকে বাঁচাচ্ছি। কার থেকে? মায়ের কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে গেল। আমাদের থেকে? তোর নিজের মা বাবার থেকে? লোকে কি বলবে? সোসাইটিতে কথা ছড়াবে। মাম্মি, আমি শান্ত হয়ে বললাম, সোসাইটিতে কথা তখনও ছড়ায় যখন মেয়ে কাঁদে, ব্যাস, তখন কারোর কিছু যায় আসে না, এখন আসবে। ওপাশে মা আবার সেই পুরনো অস্ত্র বের করলেন, আমরা তোকে মানুষ করেছি। আমি ওকে মাঝপথে থামিয়ে দিলাম, আর আমি আপনাদের বাড়ি দিয়েছি। আমি আপনাদের 4 বছর রেন্ট ফ্রি রেখেছি, বিল ভরেছি, সম্মান দিয়েছি, কিন্তু সম্মানের মানে মালিকানা ছেড়ে দেওয়া নয়। মায়ের নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। তুই এসব কার কথাই করছিস? ওই ফারহা নাকি কোনো লয়ার? তোকে কে উস্কে দিয়েছে? কেউ না, আমি বললাম, আমি নিজেই জেগে উঠেছি। তুই বুঝছিস না? মা হঠাৎ কান্নার অভিনয় শুরু করলেন। আমরা কোথায় যাব? তোর বাবার এই অবস্থা, আর ঋদ্ধিমা, ওর জীবনটা ভেঙে গেছে। আমি খুব হালকা গলায় বললাম, আমার জীবনটাও তো ভেঙে যাচ্ছিল মম্মি। ব্যাস, আমি চুপ ছিলাম। ওপাশে একটা লম্বা নীরবতা। তারপর মা বললেন, আমরা ক্রুজ থেকে ফিরেই দেখে নেব। হ্যাঁ, আমি বললাম, ফিরে এসেই দেখে নিন। সেই রাতে আমি প্রথমবার ভয় অনুভব করলাম, ওদের থেকে নয়, নিজের ভেতরের কোমলতা থেকে। কারণ আমি জানতাম ওরা যদি সামনে আসে, কাঁদে, পা ধরে, তবে আমার মন গলে যেতে পারে। আর আমার মন যদি গলে যায়, তবে আমার সব পরিশ্রম জলে যাবে। তাই আমি একটা কাজ করলাম, আমি ল্যাপটপে বায়ার এগ্রিমেন্টটা খুলে পজেশন উইদিন 7 ডেজ আইনটা বারবার পড়লাম। তারপর নিজের মনে প্রার্থনার মতো একটা কথা বললাম, ভগবান, আমাকে কঠোর বানিও না, ব্যাস আমাকে পরিষ্কার বানিয়ে দাও। ষষ্ঠ দিন সকাল 9:05 দিব্যার মেসেজ এলো, বায়াররা কাল দখল নেওয়ার জন্য আসছে, তালা বদলানো হবে, দয়া করে বাড়ির অ্যাক্সেস নিশ্চিত করবেন। আমার হাত স্থির ছিল, আমি রিপ্লাই করলাম, নোটেড। ওই দিনই বিকেলে সংযোগিতার কল এলো, ইম্পর্ট্যান্ট আপডেট। ব্যাংকের ভেরিফিকেশন নোটটা ছিল, কারণ কেউ একজন আপনার ডিটেলস ব্যবহার করে প্রপার্টি লোন ফেসিলিটি নেওয়ার চেষ্টা করেছিল। এটা এখনও মঞ্জুর হয়নি, কিন্তু প্রসেসে ছিল। সুসংবাদ হলো, আপনার ডিসপিউট আর অবজেকশন এটাকে থামিয়ে দিয়েছে, কিন্তু সাবধান, আপনার ফ্যামিলি লাস্ট মিনিট ম্যানিপুলেশন করতে পারে। লাস্ট মিনিট? আমি ধীরে বললাম, হ্যাঁ। সংযোগিতা বললেন, যখন ওরা বুঝবে বাড়িটা হাতছাড়া হচ্ছে, ওরা ঝামেলা তৈরি করতে পারে, অধিকার দাবি করতে পারে, বা নকল পেপার দেখাতে পারে। আমরা আগেভাগেই সব রেডি রাখব। আমি ফোন রাখলাম আর একটা দীর্ঘশ্বাস নিলাম। কাল দখলের দিন ছিল, আর আজই ওরা ফেরার কথা। রাত 10:40 এয়ারলাইন অ্যাপ থেকে নোটিফিকেশন এলো, ফ্লাইট ল্যান্ডেড ইন দিল্লি। আমার বুক ধকধক করে উঠল। আমি জানলার বাইরে তাকালাম। রাস্তায় হেডলাইটগুলোকে আলোকরেখার মতো লাগছিল, আর আমার মাথায় একটা দৃশ্য চলছিল, মা আর বাবা ট্যাক্সিতে স্যুটকেস নিয়ে বাড়ির দিকে আসছেন, আর মনে সেই আগের অধিকারবোধ। আমি জানতাম ওরা বাড়ি পৌঁছালেই আমাকে কল করবে, আর ওই কলটা হবে আমার জন্য একটা পরীক্ষা। 11:18 কল এলো,
আমি ধরলাম। ওপাশে সোসাইটি গেটের অনেক আওয়াজ ছিল। মা চেঁচালেন, হর্ষিতা, গেটে গার্ড বলছে আমাদের নামে এন্ট্রি নেই। ও বলছে ওনার ইনস্ট্রাকশন দিয়েছেন। আমার শরীরে অ্যাড্রেনালিন দৌড়াতে লাগল। ওনার? মা আবার চেঁচালেন, ওনার তো আমরা 4 বছর ধরে এখানেই আছি। আমি চোখ বন্ধ করে নিলাম। আমি জানতাম এটা তো কেবল শুরু। আমি খুব ধীরে বললাম, মামি, আপনারা গেটের ভেতরে যান, কথা কাল হবে। ভেতরে কিভাবে যাব? মা চিৎকার করে বললেন, দরজা খুলছে না, চাবি কাজ করছে না। আমার মাথা ঘুরে গেল। চাবি? আমি ধীরে জিজ্ঞেস করলাম। মা প্রায় উন্মাদের মতো বললেন, লক বদলে গেছে। হর্ষিতা, তুই লক বদলে দিয়েছিস। আমি বুঝতে পারলাম এই কনফিউশনটা গেটের ছিল না, লকের ছিল। কিন্তু আমি তো লক বদলানোর ইনস্ট্রাকশন কালকের জন্য দিয়েছিলাম, বায়ারের পজেশনের সাথে। তবে আজই লক কেন বদলে গেল? আমার হাত কাঁপতে লাগল। আমি বললাম, মামি, আপনি ওখানেই দাঁড়ান, আমি আসছি। তখনই পেছন থেকে একটা অন্য আওয়াজ এলো, বাবার ভারী নিঃশ্বাসের সাথে। হর্ষিতা। তিনি প্রথমবার ঘাবড়ে গিয়ে বললেন, দরজার কাছে একটা নীল ফাইল পড়ে আছে, আর তার উপর একটা কাগজ সাঁটানো আছে, রিটেন নোটিস। এটা কি? নীল ফাইল দরজার কাছে। আমি ঢোক গিললাম। কাগজে কি লেখা আছে? আমার প্রশ্নের সাথেই মা এক চিৎকার দিলেন, এটা কেউ আমাদের বাড়ির ওপর ভেকেট করার নোটিস লাগিয়ে দিয়েছে। এটা কেমন অভদ্রতা, তুই আমাদের বাইরে বের করে দিলি। আমি পুরো থমকে গিয়েছিলাম, কারণ নোটিস তো আমি পাঠিয়েছিলাম, কিন্তু কারোর সেটা দরজায় সাঁটানো উচিত ছিল না। আর নীল ফাইল, ওটা তো ওদের কাছে থাকার কথা ছিল, আমার কাছে নয়। তবে ফাইলটা দরজার বাইরে এলো কোত্থেকে? আর লক কে বদলালো? আমার বায়ার তো কাল আসার কথা ছিল। আমার মনে হঠাৎ একটা ভয়ানক সন্দেহ জাগল। কেউ কি আমার নামে আমার বাড়িতে অন্য কাউকে ঢুকিয়ে দিয়েছে? আমি ধীরে ধীরে বললাম, মামি, ভেতরে কেউ আছে নাকি? ওপাশে গেট আর করিডরের প্রতিধ্বনির মধ্যে মায়ের গলা কাঁপল। ভেতর থেকে কারোর হাঁটার আওয়াজ আসছে। ঠিক ওই মুহূর্তে আমার ফোনে দিব্যার একটা নতুন মেসেজ চমকালো, ম্যাম, আর্জেন্ট, বায়ার বলছে অন্য কেউ আপনার ফ্ল্যাট আজ রাতে অন্য কাউকে দেখাচ্ছে, কোনো থার্ড ব্রোকার আছে কি? আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল, আমার মুখ শুকিয়ে গেল। 1 সেকেন্ডের মধ্যে মনে হলো আমি মাঝ রাস্তায় ঝুলে আছি। একদিকে আমার ফ্যামিলি দরজার বাইরে দাঁড়িয়ে, লক বদলানো, ভেতরে পায়ের আওয়াজ, বাইরে নীল ফাইল আর নোটিস, আর অন্যদিকে বায়ার বলছে কোনো তৃতীয় লোক আমার বাড়ি দেখাচ্ছে। এর মানে একটাই হতে পারত, আমার বাড়ির নিয়ন্ত্রণের জন্য অন্য একটা খেলা চলছে, আর এই খেলা আমার পদক্ষেপের থেকেও দ্রুত ছিল। আমি মাকে বললাম, ওখানেই দাঁড়ান, কারোর সাথে ঝগড়া করবেন না, আমি এখনই লয়ারকে কল করছি। কল কাটতেই আমি সংযোগিতার নম্বর ডায়াল করলাম। কিন্তু রিং হওয়ার আগে আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, যদি ভেতরে কেউ থাকে তবে সে কে? আর সে আমার বাড়িতে আমার রেজিস্ট্রি পেপার নিয়ে কি করতে এসছে? আমার কানে মায়ের সেই আতঙ্কিত আওয়াজ তখনও বাজছিল, ভেতর থেকে হাঁটার আওয়াজ আসছে। আর তখনই দিব্যার মেসেজ, সামওয়ান এলস ইজ শোয়িং ইয়োর ফ্ল্যাট টুনাইট। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মাথায় একটা জিনিসই ঘুরছিল, এটা শুধু ফ্যামিলি ড্রামা নয়, এটা এখন প্রপার্টি ক্রাইমের রূপ নিয়েছে। আমি সংযোগিতাকে কল করলাম। এবার আমার গলায় ভয় ছিল না, শুধু তাড়া ছিল। ম্যাডাম, বাড়ির ভেতরে কেউ আছে, আমি এক নিঃশ্বাসে বললাম। আর বায়ার বলছে অন্য কোনো ব্রোকার ফ্ল্যাট দেখাচ্ছে, লক বদলে গেছে, আমার ফ্যামিলি বাইরে দাঁড়িয়ে আছে। সংযোগিতা 1 সেকেন্ড সময় নষ্ট না করে বললেন, আপনি এখনই ওখানে যাবেন না, আপনি সোসাইটি ম্যানেজমেন্টকে ইমিডিয়েটলি লিখে জানান যে আপনিই ওনার, আনঅথরাইজড এন্ট্রি হয়েছে। গার্ডকে ইনস্ট্রাকশন দিন যেন কাউকে ভেতরে যেতে না দেয়। আমি এখনই লোকাল পুলিশ হেল্পলাইনে কমপ্লেন ড্রাফট করে দিচ্ছি। আর দিব্যাকে বলুন বায়ারের টিমকে সিকিউর রাখতে, কোনো পেপারে সাইন নয়, কোনো টোকেন অ্যাডভান্স নয়, যতক্ষণ না আমরা ক্লিয়ার হচ্ছি। আমি ঠিক আছে বললাম, আর নিজের হাতটাকে স্থির করার জন্য টেবিলের উপর একবার জোরে চেপে ধরলাম। তারপর আমি সোসাইটি ম্যানেজার রাঘবকে কল করলাম। রাঘব ফোন ধরল, তখনও ঘুমেছিল। আমি খুব কড়াভাবে বললাম, রাঘবজি, আমি ওনার হর্ষিতা বলছি, আমার ফ্ল্যাটে আনঅথরাইজড এন্ট্রি হয়েছে, কেউ লক বদলে দিয়েছে। আপনি এখনই গার্ডকে বলুন সিসিটিভি চেক করতে, আর পুলিশকে জানান। ও ঘাবড়ে গিয়ে বলল, ম্যাম, আপনার বাবা মা গেটে আছেন, ওনারা বলছেন এটা তাদের বাড়ি। কাগজ আমার নামে। আমি শান্ত হয়ে বললাম, আর এখন ভেতরে কেউ আছে, আপনি ব্যাস সিসিটিভি দেখুন, আর গার্ডকে বলুন কেউ ভেতরে যাবে না। তখনই মায়ের কল আবার এলো। এবার তার গলা পুরোপুরি ভেঙে গিয়েছিল। হর্ষিতা, এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, ও বলছে ও ব্রোকার, ফ্ল্যাট দেখাতে এসছে, ও গার্ডের সাথে ঝগড়া করছে। আমি একদম শক্ত হয়ে গেলাম। আমি মাকে খুব দৃঢ়ভাবে বললাম, মম্মি, বাবাকে বলুন আপনারা দুজনে গেটের লবিতে বসুন, কারোর সাথে ঝগড়া করবেন না, আর ঋদ্ধিমাকে ফোনটা দিন। মা হিক্কা তুলে বললেন, ও তো স্যুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে দিদিই এসব করেছে, ফোনটা দিন। আমি রিপিট করলাম,
কিছু সেকেন্ড পর ঋদ্ধিমার আওয়াজ এলো। এবার ওর গলায় সেই ক্রুজের হাসি ছিল না। দিদি, এটা কি ড্রামা? আমরা ক্লান্ত হয়ে এসেছি আর এই ব্রোকার, এসব কি? আমি একদম শান্ত ঠান্ডা গলায় জিজ্ঞেস করলাম, ঋদ্ধিমা, তুমি কি কোনো ব্রোকারকে চাবি দিয়েছিলে? ও সাথে সাথেই ডিফেন্সিভ হয়ে গেল। আমি কেন দেব? আমি ধীরে বললাম, কারণ দিব্যা বলছে কেউ ফ্ল্যাট দেখাচ্ছে আর লক বদলে গেছে। আমার বায়ারের কাল দখল নেওয়ার কথা ছিল। এসব কেউ এমনি এমনি করতে পারে না, কারোর কাছে চাবি বা অ্যাক্সেস ছিল। ওপাশে নিঃশ্বাস দ্রুত হল। তারপর ঋদ্ধিমা একদম অন্য টোন বদলে বলল, মম্মি তো, আর তক্ষুনি নিজেকে আটকে নিল। ওই একটা শব্দই আমার জন্য যথেষ্ট ছিল। মম্মি কি? আমি জিজ্ঞেস করলাম। ঋদ্ধিমা বিরক্ত হয়ে বলল, দিদি, আপনি সবসময় ইনভেস্টিগেশন করেন। আমি ওর কথা মাঝপথে কেটে দিলাম। হ্যাঁ, ইনভেস্টিগেশন করছি, কারণ আমার নামে লোন ফর্ম পাওয়া গেছে আর এখন আমার বাড়ির ভেতরে কেউ আছে। শেষবার জিজ্ঞেস করছি, কোনো পেপার ওয়ার্ক, পাওয়ার অফ অ্যাটর্নি বা ব্রোকার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কারো সাথে কথা হয়েছে? ওপাশে নীরবতা। তারপর ঋদ্ধিমা খুব ধীরে বলল, দিদি, বাবা একজন প্রপার্টি কনসালটেন্টের সাথে কথা বলেছিলেন, ব্যাস চেক করার জন্য। ওনারা বলছিলেন যদি তুমি আমাদের বের করে দাও তবে আমরা কোথায় যাব, তাই ওনারা একটা প্ল্যান ভেবেছিলেন। আমার মাথা ঘুরে গেল। কোন প্ল্যান? ঋদ্ধিমার গলা কেঁপে গেল। ওনারা বলছিলেন আমরাও নিজেদের লেভেলে বাড়িটা সিকিওর করে নেব। দিদি, আমি শপথ করে বলছি, আমি জানতাম না যে ওনারা আজই এসব করবেন। আমার ভেতরে একটা রাগ জ্বলে উঠল, কিন্তু আমি সেটা বাইরে আসতে দিলাম না। আমি শুধু বললাম, ঋদ্ধিমা, ওই কনসালটেন্টের নাম কি? ওপাশ থেকে একটা নাম এলো, মোহিত শর্মা, আর একজন দীপক, যে তালা মিস্ত্রি। আমার মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ঠিক আছে, আমি বললাম, এখন আপনারা ওখানে দাঁড়িয়ে থাকুন, পুলিশ আসছে। কল কেটেই আমি দিব্যাকে ভয়েস নোট পাঠালাম, বায়ারকে হোল্ড করো, কোনো সাইন হবে না, আনঅথরাইজড এন্ট্রি হয়েছে, পুলিশ ইনভলভড। তারপর সংযোগিতা হোয়াটসঅ্যাপে কমপ্লেন টেক্সট পাঠালেন। আমি সেটা কপি করে লোকাল পুলিশ স্টেশনের নম্বরে ফরওয়ার্ড করে দিলাম। পরের 20 মিনিট আমার জীবনের সবচেয়ে লম্বা 20 মিনিট ছিল। আমি গুরুগ্রামে ছিলাম, নয়ডা অনেকটা দূরে, কিন্তু আমার মনে হচ্ছিল আমি ওই করিডরেই দাঁড়িয়ে আছি। রাত 12:06 রাঘবের কল এলো। ম্যাম, সিসিটিভিতে দেখা যাচ্ছে রাত 9:47 একজন লোক এসেছিল, সাথে তালা মিস্ত্রি ছিল। ওরা বলেছে মালিক ডেকেছে, গার্ড ওদের ঢুকতে দিয়েছে, কারণ আপনার বাবা নিচে এসে কনফার্ম করেছিলেন। আমার কানে তালা লেগে গেল। বাবা কনফার্ম করেছিলেন? হ্যাঁ ম্যাম, রাঘব ধীরে বলল। তারপর তালা মিস্ত্রি লক খুলে নতুন তালা লাগিয়েছে। ভেতরে এখন ব্রোকার আর তার বায়াররা ফ্ল্যাট দেখছে, কিন্তু আপনার বাবা মা ফিরে আসায় সব গোলমাল হয়ে গেছে। আমার মাথায় পাজলটা মিলতে শুরু করল। বাবা জেনে শুনেই তালা মিস্ত্রি ডাকলেন, তালা বদলালেন, তারপর ব্রোকার এনে ফ্ল্যাট দেখালেন। মানে উনি নিজের তরফ থেকে বিক্রি করে অ্যাডভান্স নেওয়ার চেষ্টা করছিলেন, যাতে ক্রুজ ট্রিপের পর ওর হাতে ক্যাশ থাকে আর উনি আমাকে চেপে রাখতে পারেন। আর লোন টপ আপটাও হয়তো ওই প্ল্যানের অংশ ছিল। রাত 12:22 পুলিশ স্টেশন থেকে কল এলো, ম্যাডাম, আপনি কি ওনার? পেপার আছে? আমি সোজাসুজি বললাম, হ্যাঁ, রেজিস্ট্রি কপি, প্রপার্টি ট্যাক্স, আধার, প্যান, সেলের এগ্রিমেন্ট সব আছে। অফিসার বললেন, আপনি কাল সকাল 10টায় চলে আসুন, এখন আমাদের স্টাফ সোসাইটিতে যাচ্ছে। আমি এবার বড় নিঃশ্বাস ফেললাম। অন্তত এবার এটা শুধু আমার আওয়াজ ছিল না, একটা অফিসিয়াল ব্যাপার হয়ে গিয়েছিল। রাত 1:20 মায়ের কল এলো, কিন্তু এবার ওন গলায় গিল্ট বা অপরাধ বোধ ছিল, আতঙ্ক নয়। হর্ষিতা, তোর বাবা ভুল করে ফেলেছেন। তিনি প্রায় ফিসফিস করে বললেন, আমরা ভেবেছিলাম ব্যাস একটা ছোট অ্যাডভান্স নিয়ে নেব, যাতে ক্রুজের বিল আর ঋদ্ধিমার কিছু ধার শোধ হয়ে যায়, আর তারপর তোকে মানিয়ে নেব। আমি চোখ বন্ধ করে ফেললাম। মম্মি, আপনারা আমার বাড়িকে ব্যবসার জিনিস বানিয়ে দিলেন। আমি শান্ত অথচ ভাঙা গলায় বললাম, আপনারা আমাকে মেয়ে মানেননি, রিসোর্স মনে করেছেন। মা কাঁদতে শুরু করলেন। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। তোর নোটিশ দেখে আমরা প্যানিক করেছিলাম। ভয় পাওয়ার এই অজুহাত শুনে আমার ভেতরে আবার সেই কোমলতা জেগে উঠছিল, কিন্তু আমি সেটাকে বাউন্ডারি দিয়ে বেঁধে দিলাম। ভয় পাওয়া মানবিক, আমি বললাম, কিন্তু ভয়ের চোটে আপনি আমার নামে জালিয়াতি করতে পারেন না। আপনি আমার বাড়িতে তালা বদলাতে পারেন না। এটা ভুল মম্মি। তখনই বাবার আওয়াজ এলো, হয়তো মায়ের পাশেই ছিলেন। হর্ষিতা, ওর আওয়াজ প্রথমবার খুব অসহায় লাগল। আমরা তোকে আঘাত দিতে চাইনি, আমরা ব্যাস বাঁচতে চেয়েছিলাম। আমি চুপ থাকলাম, কারণ যদি আমি ওই মুহূর্তে ঠিক আছে বলে দিতাম, তবে আমার পুরো কেস শেষ হয়ে যেত। আর তারপর পরের বছর আবার কোনো নতুন ক্রুজ, নতুন লোন আসত। আমি শুধু বললাম, কাল আমি পুলিশ স্টেশন আর লয়ারের সাথে বসব। এখন যা হবে সব কাগজের হিসেবে হবে। সকাল 8টায় আমি 9টায় বেরিয়ে পড়লাম। সংযোগিতা বলেছিলেন যে আমাকে ফিজিক্যালি ওখানে থাকতে হবে, ডকুমেন্ট আর আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য।
আমি পৌঁছলাম তো সোসাইটি লবিতে আমার মা, বাবা আর ঋদ্ধিমা বসেছিল। ওদের মুখগুলো রাত জাগার ক্লান্তিতে শুকিয়ে গিয়েছিল। ঋদ্ধিমা আমাকে দেখেই ওঠার চেষ্টা করল, কিন্তু ওর ভেতরে সেই দাপট গায়েব ছিল। আমি প্রথমবার ওদের এমনভাবে দেখছিলাম যেন ওরা নিজেদের কাজের ভয় থেকেই ছোট হয়ে গেছে। পুলিশ এলো, ব্রোকার আর তালা মিস্ত্রিকে ডাকার চেষ্টা হলো। সিসিটিভি স্ক্রিনশট নেওয়া হলো। রাঘব গার্ডের স্টেটমেন্ট দিল। অফিসার আমার ডকুমেন্টগুলো দেখলেন আর সরাসরি বললেন, ম্যাডাম, আপনিই ওনার। আনঅথরাইজড এন্ট্রির কমপ্লেন ভ্যালিড। আপনি সিভিল আর ক্রিমিনাল ফ্রড অ্যাঙ্গেলও নিতে পারেন। সংযোগিতা আমার দিকে তাকালেন। আপনি ডিসাইড করুন। আমি ওই মুহূর্তে আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম। আমি এফআইআর এখনই করছি না, আমি অফিসারকে বললাম, কিন্তু লিখিত অভিযোগ আর প্রিভেন্টিভ অ্যাকশন চাই। আর আমি ব্যাংক লোন অ্যাপ্লিকেশনের ব্যাপারে অফিসিয়াল অবজেকশন দিচ্ছি। যদি আবার আমার নামে কোনো চেষ্টা হয় তবে আমি এফআইআর করব। অফিসার মাথা নাড়লেন। ওই মুহূর্তে মা আমার হাত ধরার চেষ্টা করলেন। আমি আলতো করে হাত সরিয়ে দিলাম। ঘৃণা থেকে নয়, শুধু বাউন্ডারি থেকে। মম্মি, এখন নয়, আমি ধীরে বললাম, আগে সত্যিটার হিসাব হোক। সংযোগিতা ওই দিনই একটা আন্ডারটেকিং ড্রাফট করালেন। আমার বাবা মা আর ঋদ্ধিমাকে লিখে দিতে হলো যে মালিকের অনুমতি ছাড়া তারা তালামিস্ত্রি বা ব্রোকার ডেকেছেন, আর ভবিষ্যতে তারা এই প্রপার্টির কোনো কাজে হস্তক্ষেপ করবেন না। ওদের সই এবার ওদের নিজেদের নামেই ছিল, আমার নামে নয়। তারপর সোসাইটি ম্যানেজমেন্ট আমার লিখিত নির্দেশ অনুযায়ী ফ্ল্যাটের অ্যাক্সেস শুধু আমার আর অনুমোদিত বায়ারদের জন্য সীমিত করে দিল। আর সবচেয়ে বড় পদক্ষেপ, আমি রেজিস্ট্রার লেভেল সার্চ আর ব্যাংক অবজেকশন ফাইল করালাম, যাতে আমার প্রপার্টিতে আমার ছাড়া কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রসিড না হয়। কেওয়াইসিতে আধার আর প্যান কার্ডের মিসইউজের কথাও জানালাম। এই সব পেপারওয়ার্ক বোরিং মনে হতে পারে, কিন্তু এটাই সাইলেন্ট জাস্টিস, চিৎকার করে নয়, সঠিক জায়গায় সঠিক নথি দিয়ে। পরের দিন বায়ারের পজিশন টিম এলো। দিব্যাও ছিল। পুলিশ কনস্টেবলও সোসাইটিতে উপস্থিত থাকলো যাতে কোনো ঝামেলা না হয়। তালাগুলো আইনিভাবে বদলে দেওয়া হলো। ইনভেন্টরি লিস্ট তৈরি হলো। হ্যান্ডওভার মেমো সাইন হলো। আমার মা করিডোরে দাঁড়িয়েছিলেন। তার হাতে সেই নীল ফাইলটা ছিল, যা এখন শুধু কাগজ নয়, আমার বাউন্ডারির প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। তিনি ধীরে ধীরে আমার কাছে এলেন। হর্ষিতা, আমরা কোথায় যাব? ওর আওয়াজে প্রথমবার মায়ের মতো ভয় ছিল, কোনো ম্যানিপুলেশন নয়। আমার ভেতরে দয়া জাগল, কিন্তু দুর্বলতা নয়। আমি বললাম, আমি আপনাদের রাস্তায় ছেড়ে দিচ্ছি না, কিন্তু আপনারা আমার নামে থাকবেন না, নিজেদের নামে থাকবেন। বাবা সাথে সাথেই বললেন, আমাদের কাছে টাকা। আমি মাঝপথে বললাম, আপনার কাছে পেনশন আছে, আর যদি ইমিডিয়েট সাহায্য লাগে আমি একবারের মতো করে দেব, ডিপোজিট আর প্রথম মাসের ভাড়া। কিন্তু রুলস থাকবে। মায়ের চোখ ভরে এলো। রুলস? হ্যাঁ। আমি বললাম, কোনো অ্যাড অন কার্ড নয়, আমার ইমেলে কোনো স্টেটমেন্ট নয়, আমার ডকুমেন্ট আপনাদের বাড়িতে থাকবে না, আর কোনো ইমোশনাল হুমকি, লোকে কি বলবে, এগুলো আমার উপর কাজ করবে না। ঋদ্ধিমা ধীরে বলল, দিদি, ক্রুজ। ওর গলা লজ্জায় বুঝে এলো। ক্রুজের টাকা। আমি ওকে দেখে বললাম, ব্যাংক ডিসপিউট চলছে। যদি ব্যাংক রিভার্স না করে তবে তোমরা রিপেমেন্ট প্ল্যান বানাবে। ফারহা হেল্প করবে ইএমআই স্টাইলে। আর যদি একবারও টালবাহানা বা আমার নামে কিছু করো তবে আমি লিগ্যাল রুট নেব। আমার আওয়াজ স্থির ছিল। আর অদ্ভুত ব্যাপার হলো, কেউ তর্ক করল না। হয়তো প্রথমবার তারা বুঝতে পেরেছিল যে হর্ষিতা আর সেই পুরনো হর্ষিতা নেই, যাকে গিল্ট দিয়ে দুমড়ে দেওয়া যায়। এক সপ্তাহ পর ব্যাংক থেকে আপডেট এলো। ডিসপিউট রিভিউ হওয়ার পর পার্শিয়াল রিভার্সাল হলো। পুরোটা নয়, কিন্তু একটা বড় অংশ ফিরে এলো, কারণ আনঅথরাইজড অ্যাড অন কার্ডের ব্যবহার আর রেকর্ডেড অ্যাডমিশন এভিডেন্সে ছিল। বাকি অ্যামাউন্টের জন্য সংযোগিতা একটা ফর্মাল রিপেমেন্ট অ্যাগ্রিমেন্ট করালেন। আমার বাবা মা আর ঋদ্ধিমার সহিয়ের সাথে কোনো ড্রামা হলো না, কোনো চিৎকার হলো না, ব্যাস একটা পেমেন্ট শিডিউল। আর ওই শিডিউলের সাথে আমার মনে প্রথমবার হালকা অনুভূতি এলো। আমি বাড়ি বেচে দিয়েছিলাম, কিন্তু নিজেকে ফিরে কিনেছিলাম। 1 মাস পর মা আমাকে কল করলেন। এবার তার গলা নরম ছিল, কোনো ডিমান্ড নয়। হর্ষিতা, তুই ঠিক আছিস? আমি সেটা সত্যি অনুভব করলাম। হ্যাঁ, আমি বললাম, আমি ঠিক আছি। আমরাও চেষ্টা করছি। মা ধীরে বললেন, তোর বাবা এখন সব বুঝছেন। আমি জানতাম যে বোধবুদ্ধি ধীরে ধীরে আসে, কখনো কখনো পরিণাম দেখার পরেই আসে। আমি একটা ছোট নিঃশ্বাস নিলাম আর বললাম, মাম্মি, আমি আপনাদের ক্ষমা করছি, কিন্তু আমি ওই পুরনো সিস্টেমটা ক্ষমা করব না, যাতে আমার ভ্যালু শুধু আমার টাকা দিয়ে ঠিক করা হতো। ওপাশে নীরবতা। তারপর মা বললেন, ঠিক আছে। ব্যাস এতটুকুই। আর ওই ঠিক আছের মধ্যে কোনো হার জিত ছিল না,
ছিল অ্যাকসেপ্টেন্স বা মেনে নেওয়া। আমি কল কাটলাম আর বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখলাম। মনে কোনো তিক্ততা ছিল না, ছিল স্বচ্ছতা। আমি কোনো প্রতিশোধ নিইনি, আমি শুধু বাউন্ডারি রেখেছিলাম। আর কখনো কখনো এটাই হয় সবচেয়ে বড় বিচার, চুপচাপ নিজের জীবনকে নিজের মালিকানায় ফিরে পাওয়া। আশা করি এই কাহিনীটি তোমার ভালো লেগেছে। তোমার জন্য আরও কিছু করার থাকলে বলো।